আচ্ছা, সবাই ঠিক আছে না? তারপরে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পারফর্ম অন পেজ এসইও না, এটা যে এখানে যেটা দেওয়া আছে আমাদের এখানে যে অ্যাপ্লাই অন পেজ এসইও টেকনিক্স, এখান থেকে আমরা একটা আলোচনা করব। আর প্রিভিয়াস আমরা কি করেছিলাম এগুলো কি মনে পড়ে? রিপোর্ট ফর অফ পেজ অপটিমাইজেশন নাকি? আমরা কি কি করা দেখেছিলাম ওখানে? ব্যাকলিং এলিমেন্টস গুলো দেখেছিলাম না? কি কি বলেন তো? Social media mention, হ্যাঁ, guest blogging, site mentions, influencer mentions, forum, blog commenting. ব্লগ কমেন্টিং, এগুলি আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি তাই না এগুলির উপরে? Forum আর blog commenting টা করে নিয়েছে। ব্লগ কমেন্টিং করে নাই? Forum করছে। ব্লগ কমেন্টিং কভার করা হয়েছে তো, যে একটা ব্লগ পোস্ট থাকবে ওখানে আমরা কমেন্ট করে দিয়ে আসবো, ওইখানে আমাদের প্রোফাইলটা থেকে যাবে। যদি কারো মনে হয় যে উনি ভালো উত্তর দিয়েছে তো ওনাকে আমি একটু খোঁজ করে দেখি, ওনার প্রোফাইলে ক্লিক করলে আমাদের সাইটে চলে আসবে, আমাদেরকে পেয়ে যাবে, আমাদের প্রোফাইল পেয়ে যাবে। তখন আমাদের যদি ওই প্রোফাইল ব্যাক লিঙ্ক করা থাকে, আমাদের প্রোফাইলে যদি লিঙ্ক অ্যাড করা থাকে আমাদের সাইটের, ওইখানে ভিজিট করার অপশন পাবে তাই না? এখানে এরকম একটা ব্যাক লিঙ্ক পেয়ে গেলাম আমরা ব্লগ কমেন্টিং এর মাধ্যমে। আর ফোরাম তো বললাম পুরা আছে, বা প্রায় সব টপিকের উপরেই দেখবেন যে ফোরাম থাকে। হ্যাঁ, আমাদের একটা ফোরাম আছে, আমাদের নিজস্ব একটা গ্রুপ আছে যেখানে আমাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, প্রশ্ন করি, উত্তর দিই তাই না? ওই ফোরামগুলি সাধারণত এরকমই হয়, যে কোনো টপিকের উপরে একটা কমিউনিটি থাকে, যার সমস্যা সে প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো, যে পারে সে উত্তর দিয়ে দিল। হ্যাঁ, এখন যে পারে সে উত্তর দিল, তার এখানে টপিকটা কোথায়? হ্যাঁ, তার একটা ব্যাকলিঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে। সে একটা তথ্য দিল, কারো যদি ভালো লাগে ওনাকে ভিজিট করে আরো ওনার যদি সাইট থাকে এটা দেখার জন্য চলে আসলো, এখান থেকে একটা ভালো একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেল তাই না? আর ব্যাকলিঙ্ক ব্যাপারটা আসলে একটু কঠিন মনে হবে, স্পেশালি হচ্ছে গ্যাস পোস্টিং। হ্যাঁ, একটু সময় লাগবে, 2-3 সপ্তাহ রিচ করবো, আমি আউটরিচ করবো, মেল করবো, উনি রিপ্লাই দিবে, তারপর যদি রাজি হয় আমি আমার একটা কন্টেন্ট দিলাম, উনি ওটা দেখবে, আবার ওটা রিপ্লাই আসতে কয়েকদিন সময় লাগবে নাকি? মানে ওটা একটু লং প্রসেস। হ্যাঁ, কিন্তু ভালো হয়, কার্যকর হয় ওটা। ইনফ্লুয়েন্সার মেনশন, এটা তো আমরা জানি, ওই যে আমরা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে মেনশন পাইতে পারি, ওদেরকে আমরা একটা প্রোডাক্ট দিলাম বা কিছু টাকা দিয়ে, মানে কমিশন দিয়ে বললাম যে আমার এই প্রোডাক্ট বা এই সার্ভিস নিয়ে একটু কথা বলেন, আর আমার সাইটটা আপনার ওইখানে মেনশন করে দেবেন বা আমার প্রোফাইলটা পেজটা মেনশন করে দেবেন নাকি? ওইখানে ক্লিক মারলে আমাদের সাইটে সরাসরি চলে আসতেছে। হ্যাঁ, আর এরকম যদি আমাদেরকে কেউ মেনশন করে তাহলে আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি যে আমাদের লিঙ্কটাই দিয়ে দেন একটু, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা অথবা আমাদের পেজের লিঙ্কটা। হ্যাঁ, তাহলে সরাসরি আমি একটা ডু ফলো লিঙ্ক পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মেনশনে অনেকজন নাও বুঝতে পারে, নাও ক্লিক করতে পারে। সাইট মেনশন, ইনফ্লুয়েন্সার মেনশন মোটামুটি ওইগুলি সেম সেম, ওই যে আমরা যেরকম মেনশন করি একটা সাইটকে, একটা প্রোফাইলকে, একটা পেজকে, মোটামুটি সেম সেম। হ্যাঁ, গেস্ট ব্লগিংটা বললাম। সোশ্যাল মিডিয়া মেনশন, এটা ওই মেনশনের ভিতরেই ঢুকে যাবে সব, এগুলো আমরা জানি, আমরা করি তাই না? ওই একটা ভিডিও পোস্ট মেরে পরে অ্যাড বসায় দিয়ে বলি যে এভরিওয়ান, ফলোয়ার্স, হাইলাইটস, হ্যাঁ, তখন সবাই ওখানে মেনশন হয়ে যায়, সবাই এসে ভিজিট করে তাই না? এখন দেখেন আজকের সেশনটা কিসের উপরে? অ্যাপ্লাই অন পেজ এসইও টেকনিক্স। হ্যাঁ, যেখানে ইউনিট ছিল আমাদের প্রথমে, ওইখানে দেখবেন যে ইউনিট কোডটা দেওয়া থাকবে আইসিটি এসইও 5005A1, হ্যাঁ, ভার্সন 1। আবার আমরা একবার ভিতরে যখন যাব, ওইখানে শুরু হওয়ার আগে ওইখানে টাইটেল থাকবে হচ্ছে পারফর্ম অন পেজ এসইও, আবার হচ্ছে টাইটেল ইউনিট কোডটা থাকবে হচ্ছে কি আইটি এসইও 4005A1। হ্যাঁ, এটা নিয়ে আবার আপনারা মানে কি বলে এটাকে, মানে সন্দিহান হয়ে যাবেন না, এটা মানে আমাদের টাইটেলও আলাদা, কোডটাও আলাদা। হ্যাঁ, এরকম 2-3টা ইউনিট আপনারা পাবেন যারা বইটা বা আমাদের সিএসটা অলরেডি দেখে ফেলছেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ অন পেজ এসইও। এটা তো আমরা মনে হয় আগেও কভার করে ফেলেছি তাই না? তারপরেও আমরা আজকে আবার একটু আলোচনা করব, যারা নতুন আছি তাদের জন্য হয়তো বা একটু কাজে আসবে। হ্যাঁ, আর আমরা যারা জানি পারি তাদের একটু মনে পড়বে। হ্যাঁ, জিলান খান বলেন এখানে কি কি আলোচনা করব আমরা? 1.1 থেকে বলেন। ক্লিয়ার না দেখা যায় না? কি বলেন? তাহলে সামনে চলে আসেন।
না দেখা গেলে the concept of on-page SEO is interpreted মানে কি আমাদের এই যে এটাই আমরা আজকে আলোচনা করব বা ব্যাখ্যা করব নাকি হ্যাঁ 1.2 হচ্ছে on-page SEO ranking factors are identified, search engine optimization, SEO friendly website architecture and page contents are interpreted. আজকে আমরা এই তিনটা বা দুইটা বিষয় আলোচনা করব হ্যাঁ ব্যাখ্যা করব আজকে আমরা। আর সেশন আউটকামটা কি হবে? After this session, learner will get the knowledge of SEO ranking factors. SEO ranking factor যেগুলি আছে সেগুলি সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে নাকি? এটা আমি 4 ঘন্টা করেছি। আপাতত আমি দুইটা ভাগ করব এটাকে। এটা ছোট করে শেষ করার চেষ্টা করব, এরপরে আরো একটা সেশন নেওয়ার চেষ্টা করব হ্যাঁ। তাহলে শুরু করা যাক। এখানে দেখবেন কি যে কনসেপ্ট অফ অন পেজ এসইও না কি কি আছে একটু পড়েন তো। এটা পড়ে relevant traffic in search engines. It involves enhancing both the content and HTML source code of a page. Key elements include. এখন এটা কি বলছে? অন পেজ এসইওটা কি রেফার করে? যে একটা ইন্ডিভিজুয়াল পেজটাকে অপটিমাইজ করা বোঝায়, তাই না? একটা ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা একটা পেজ এটাকে অপটিমাইজ করা বোঝায়। এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে কি ওই যে আমরা চাইলে HTML দিয়েও করতে পারি কন্টেন্ট পোস্ট করার সময়, আবার হচ্ছে কম্পোজের অপশন দিয়েও করতে পারি, তাই না? এর মধ্যে আমাদের কন্টেন্টগুলি থাকবে, যেমন ওই যে আমাদের টেক্সট থাকবে, ফটো, ভিডিও, জিপ, তাই না? এগুলি থাকবে। কন্টেন্ট কোয়ালিটি এটা তো জানি নাকি? ক্রিয়েটিং ভ্যালুয়েবল, রিলেভেন্ট এন্ড এনগেজিং কন্টেন্ট টেইলরড টু দা টার্গেট অডিয়েন্স। আমার যে টার্গেট অডিয়েন্স থাকবে তাদের জন্য আমার কন্টেন্টটা এবং সাজানো গোছানো থাকবে এবং রিলেভেন্ট থাকবে, হ্যাঁ ইররিলেভেন্ট যেন না হয়। টেইলর জিনিসটা তো বুঝি নাকি? আমরা ওদিন বলছিলাম না যে সাজানো গোছানো পরিপাটি করা, হ্যাঁ টেইলর, ওই টেইলার্স টেইলর, হ্যাঁ বিষয়টা কিন্তু সেম সেম। ওই যে নাকি কাজ করে বা কাজ কমপ্লিট হয়ে গেল তারপর ওটা টেইলরড, হ্যাঁ সাজানো গোছানো হয়ে গেছে। তার মানে কিওয়ার্ডসটা দেখেন, strategically incorporating primary and secondary keywords into the content, headings and meta text. আমাদের যে কিওয়ার্ড থাকবে এটা আমাদের কোন কোন জায়গায় দেওয়া লাগবে এটা তো জানি নাকি? টাইটেলে দেব, বডিতে দেব, আবার হচ্ছে মেটা ডেসক্রিপশনে দেব, হেডিং এ দেব, তাই না? এই 3-4টা জায়গায় আমাদের মেইন কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। তাহলে হবে কি ওটা লিখে কেউ সার্চ করলে পরে আমাদের কন্টেন্টটা সামনে আসার একটা পসিবিলিটি থাকে, হ্যাঁ। এরপরে হচ্ছে কি HTML ট্যাগস, অপটিমাইজিং টাইটেল ট্যাগস, মেটা ডেসক্রিপশনস, হেডার ট্যাগস, H12 এটসেট্রা এন্ড ইমেজ অর অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস। HTML ট্যাগস ওই আমরা যখন ফটো বা ভিডিও আপলোড করি তার একটা অল্টার ট্যাগস বসানোর অপশন থাকে যে। আবার হচ্ছে হেডার ট্যাগ, হেডার ট্যাগসটা তো বুঝি নাকি? এই H12 এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব, এই যে একটু পরে সামনেই আলোচনা করব। অপটিমাইজিং টাইটেল ট্যাগস, মেটা ডেসক্রিপশন, হেডার ট্যাগস। ইউআরএল স্ট্রাকচারটা কি রকম হবে? আমাদের ইউআরএল স্ট্রাকচারটা মনে আছে কারো? ইউআরএল এসইও যেটা আমরা বলি, প্রথমে সাইট নেম থাকবে, তারপরে আমাদের যে পোস্ট তার যে টাইটেল ওগুলি থাকবে, তাই না? ইন্টারনাল লিংকিং, URL structure, crafting concise, descriptive and keyword rich URLs. দেখছেন এখানে বলে দেওয়াই আছে, হ্যাঁ। Internal linking, connecting relevant pages within the site to improve navigation and distribute link equity. এটা বুঝি নাকি? ইন্টারনাল লিংকিং মানে আমরা আমাদের পোস্টে বা আর্টিকেলে বাইরের একটা লিংক দেব, এক্সটার্নাল যেটা, আবার কি করব ইন্টারনাল একটা লিংক দেব আমাদের সাইটেরই অন্য একটা পেজের লিংক এই পোস্টের মধ্যে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেব নাকি? এটা আর কি আছে এখানে? অন পেজ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস directly influence our websites visibility in search engine results. This include keyword optimization, content quality and relevance, mobile friendliness, page load speed, user engagement metrics, structured data.
ক্লিয়ার নাকি? আলোচনা করতে হবে? হ্যাঁ, রাশেদা, কিওয়ার্ড অপটিমাইজেশন, হ্যাঁ, ইউজিং টার্গেট কিওয়ার্ড ন্যাচারালি ইন টাইটেল, হেডিংস এন্ড থ্রুআউট দ্য কন্টেন্ট। ন্যাচারালি মানে খুব সিম্পল ভাবে যে আমাদের মেইন কিওয়ার্ড থাকবে, এটা অপটিমাইজ হবে এবং আমাদের টাইটেলে, হেডিং এ এবং আমাদের বডি কন্টেন্ট যেটা এখানেও বসাইতে হবে। কন্টেন্ট কোয়ালিটি, হ্যাঁ, এন্ড রিলেভেন্স, এনশিওরিং কন্টেন্ট ইজ ইউনিক, কম্প্রিহেনসিভ এন্ড স্যাটিসফাইস নাকি ইউজার ইন্টেন্ট। আমাদের কন্টেন্টটা কি হবে? রিলেভেন্ট নাকি? মনে করেন আমরা যে বিষয়টা বলে নিয়ে আসছি, ডেকে নিয়ে আসছি, ওই বিষয়টাই আমরা প্রেজেন্ট করছি, অন্য কিছু যেন না হয়। হ্যাঁ, আমি কলা দেখায় নিয়ে আসলাম, তাকে যেন আম না ধরায় দিই নাকি? যদিও বা কলার থেকে আমটা বেশি সুস্বাদু মনে হবে, হ্যাঁ, তারপরেও এটা হবে না। আমি যদি কলা বলে নিয়ে আসি, তাকে যেন আমি কলাই দিই, হ্যাঁ, এরকম বিষয়টা এরকম রিলেভেন্ট যেন হয়, ওই ইরিলেভেন্ট যেন না হয়, তাহলে আবার রিপুট মেরে দেবে, আবার ওইটা আমার নিচে নেমে যাবে, তখন আবার হ্যাঁ হ্যাঁ তখন আর র্যাঙ্ক করবে না। মোবাইল ফ্রেন্ডলিনেস, এটা তো আমরা আলোচনা করেছি না? ক্রিয়েটিং রেসপন্সিভ ডিজাইনস ফর সিমলেস ইউজার এক্সপিরিয়েন্স অ্যাক্রস ডিভাইসেস। কন্টেন্ট আমাদের এমন হওয়া লাগবে, এমন ডিজাইন করা লাগবে যেন রেসপন্সিভ হয়, যে কোনো ডিভাইসে, যে কোনো মাপের ডিভাইসগুলিতে যেন ঠিকমতো ফিট হয়ে বসে যায়। হ্যাঁ, আর কি আছে? পেজ লোড স্পিড নাকি? অপটিমাইজিং ইমেজেস, স্ক্রিপ্টস এন্ড সার্ভার রেসপন্স টাইমস ফর ফাস্টার লোডিং। এটা বুঝছি নাকি? ওই যে আমাদের কন্টেন্ট যেন কম জায়গার হয়, হ্যাঁ, বেশি জায়গার হলে পরে ভারী হয়ে যায়, লুট হইতে সময় বেশি লাগে, এজন্য অপটিমাইজ করতে হবে আমাদের কন্টেন্টগুলো। ইউজার এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স, রাশেদ এটা পড়েন তো। ইউজার এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স, থ্রো রেটস, সিটিআর, রিডিউসিং বাউন্স রেটস এন্ড ইনক্রিজিং ডুয়েল টাইম। এখানে দুটা জিনিস না, বাউন্স রেট আবার হচ্ছে ডুয়েল টাইম, এই দুটা জিনিস আমরা বুঝি নাকি? হ্যাঁ, সব বুঝছেন? তাহলে আপনি একটু বলেন তাহলে ডুয়েল টাইমটা কি আর হচ্ছে বাউন্স রেটটা কি? স্যার ডুয়াল টাইম হচ্ছে আপনার যেখানে যখন আপনি পোস্ট করবেন, আপনার ধরেন নিজের দেশের টাইম এবং অন্য দেশের টাইম একটা আছে। আপনি ধরেন অন্য কান্ট্রিতে মানুষ তো সবসময় ইয়ে থাকে না, কর্মক্ষম থাকে না, মানুষ তো ঘুমায়, যখন ঘুমায় বা তখন বাংলাদেশে যখন কাজ করতেছে, বাংলাদেশে যখন ঘুমায় তখন বাইরে থেকে কাজ করতেছে, তো একটা টাইম মেনটেন করে পোস্ট করবো আর কি, ওটা ডুয়াল টাইম। এখন বাউন্স রেটটা বলেন, আপনারটা আগে শুনি, বলেন বাউন্স রেটটা কি? ঠিক আছে, বাউন্স রেট আমরা হুচট খাই না, বাউন্স বলে না। আমি আপনি একটা ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেন একটা কিছু, মনে করেন 5টা সাইট আসছে ওই রিলেটেড, এখন আপনি একটা সাইটে ক্লিক মেরে চলে গেলেন, গিয়ে পড়লেন, দেখলেন, ভালো লাগলো না, আপনি বের হয়ে ডাইরেক্ট চলে আসলেন, আরেকটা সাইটে চলে গেলেন, এই যে সময়টা না, এটা হচ্ছে বাউন্স রেট। আপনি গেলেন, ভুতর খেয়ে চলে আসলেন, তাই না? এরকম আর কি বিষয়টা। আর ডুয়েল টাইমটা কি তাহলে? বিভিন্ন ওয়েব পেজে, একই ওয়েবসাইটে বিভিন্ন ওয়েব পেজে যতক্ষণ টাইম স্পেন্ড করবে ওটা হচ্ছে। হ্যাঁ, মনে করেন আমি একটা পেজে, একটা ওয়েবসাইটে আমি গেলাম, একটা পেজে আমি একটু সময় কাটালাম, এর এই সাইটেরই আরেকটা পেজে আমি গেলাম, এর মধ্যে কতটুকু সময়ের ব্যবধান, হ্যাঁ, কতটুকু সময় আমি কাটালাম, এটাই হচ্ছে কি ডুয়েল টাইম না? মনে থাকবে না? মানে এটা কিন্তু এলোমেলো লাগিয়ে যেতে পারে পরবর্তীতে, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন ঠান্ডা মাথায়, তাহলেই হয়ে যাবে। স্ট্রাকচারড ডেটা, এটা কি? ইমপ্লিমেন্টিং স্কিমা মার্কআপ টু এনহ্যান্স সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিচ স্নাইপেটস নাকি? স্নাইপেট হবে নাকি স্নিপেট হবে? স্নিপেটস না? স্নিপেট জিনিসটা বুঝি নাকি? বুঝি না? ওই যে হ্যাঁ, আমি বিস্তারিত দেখাবো একটু পরে। এটা মনে করেন আমি একটা কিছু সার্চ করলাম একটা বিষয় নিয়ে, মনে করেন একটা খাবার হতে পারে, একটা সার্ভিস হতে পারে, ওটার নিচে তার সম্পূর্ণ রিপোর্ট যে চলে আসে যে এটা এতবার দেখা হয়েছে, এতবার সার্চ করা হয়েছে, বা হচ্ছে এত রেটিং আছে, এত রিভিউ আছে, ওইগুলি। এরপরে আমি এটা দেখাবো আপনাকে। পিসির মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে, যেভাবে বিদ্যুৎ আসতেছে যাচ্ছে।
আজকে পাওয়ার অনেক ঝামেলা করতেছে তাই না? ইউটিউব শোনায় সমস্যাটা স্যার A well-structured website and optimized page content contribute significantly to on-page SEO. এটার মধ্যে কি কি থাকে দেখেন, ওয়েবসাইট আর্কিটেকচার, পেজ কন্টেন্ট, তাই না? একটু পড়েন তো ওয়েবসাইট আর্কিটেকচারটা একটু পড়েন তো দেখি কি কি আছে এখানে। লজিক্যাল স্ট্রাকচার পড়েন তো। Organizing content into clear categories and subcategories. Easy navigation. Ensuring a simple and intuitive menu menu, structure. হ্যাঁ। পরে Breadcrumbs. এটা কি স্যার? Adding breadcrumbs for better navigation and user experience. XML assignment. Providing assignment to help search engine index page efficiently. শেষ না? লুকা লজিক্যাল স্ট্রাকচার এটা তো আমরা জানি নাকি, কোথায় আমার ক্যাটাগরি হবে, সাব ক্যাটাগরি হবে, মানে একটা যৌক্তিক যেন হয়, এলোমেলো যেন না হয়। ইজি নেভিগেশন, আমি যে আমার ইউজারকে নেভিগেট করব এই পেজ থেকে ওই পেজে বা এই ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরিতে নিয়ে যাব, সেটা যেন ইজি হয়, হ্যাঁ, যেন ইউজার ফ্রেন্ডলি হয়, সবাই যেন বুঝতে পারে, সব বয়সের মানুষ। যারা একটু বয়স্ক ওদের খুব কষ্ট হয় মাঝে সাঝে, এর জন্য এমন সিম্পলভাবে ওয়েবসাইট তৈরি করা হয় যেন খুব সহজে তারা দৌড়তে পারে, বুঝতে পারে, কারণ তারা অভ্যস্ত না বা ফ্রেন্ডলি না ওই বিষয়টার সাথে, এই কারণে। breadcrumbs, adding breadcrumbs for better navigation and user experience. ওই যে আমরা যখন নেভিগেশনের জন্য বিভিন্ন মেনু বা ক্যাটাগরি পাই না, ওগুলি কেমন থাকে, একই জায়গায় থাকে, আবার একটু অ্যাট্রাকটিভ হয়, হ্যাঁ। পেজ কন্টেন্ট দেখেন তো একটু। Header hierarchy using appropriate header text H1 for the main title, H2 to H6 for subheadings. Multimedia optimization, compressing images, videos and using descriptive alt text. Readable content using short paragraphs, bullet points and subheadings for better readability. Call to action CTS, including CTS to guide user actions and improve engagement. By implementing these practices, websites can achieve better search engine rankings, attract more organic traffic, and provide an enhanced user experience. ক্লিয়ার না? রেজাল্ট নাই তো? হ্যাঁ, রেজাল্ট নাই না? হেডার হায়ারার্কি, হ্যাঁ, হেডার হায়ারার্কি, হায়ারার্কি জিনিসটা বুঝি নাকি? ওই পিরামিড আছে না, যে ধাপে ধাপে অল্প অল্প করে যায়, যে এরকম H1 থেকে প্রথম আমরা উপরটা রাখবো একদম আমরা টাইটেলের জন্য মেইন যেটা, তারপরে 2, 3 এরকম করে 6 পর্যন্ত যাবো, আস্তে আস্তে নিচে নিচে নামবো, হ্যাঁ, ধাপে ধাপে। এটা হচ্ছে হায়ারার্কি বোঝাচ্ছে। মাল্টিমিডিয়া অপটিমাইজেশন, কম্প্রেসিং ইমেজেস, ভিডিওস এন্ড ইউজিং ডেসক্রিপটিভ অল টেক্সট। এটা আমরা অনেকবার আলোচনা করছি না, যে আমাদের ইমেজ তারপরে ভিডিও এটা আমাদের অপটিমাইজ করতে হবে ভালো করে, অফ পেজ অপটিমাইজ করতে হবে, আবার তার যে জায়গা এটাও কমায় দেওয়া লাগবে, হ্যাঁ, যেন তাড়াতাড়ি লোড হয়। রিডেবল কন্টেন্ট, এটা তো বুঝি, আমরা যে কন্টেন্ট লিখলাম এগুলি যেন পড়ার মতো হয়, মানে পড়তে পারে যেন, হ্যাঁ। ইউজিং শর্ট প্যারাগ্রাফস, বুলেট পয়েন্টস অ্যান্ড সাব হেডিংস ফর বেটার রিডেবিলিটি। আমরা ছোট ছোট প্যারা করে দেবো, 3, 4, 5, 6, 7 লাইন করে, হ্যাঁ, এত বেশি একবারে সবগুলি দিয়ে দিলে পরে ভালো লাগবে না এটা, তাই না? এজন্য কি করব, ছোট ছোট প্যারা করে দেব, আর হচ্ছে সাবটা একটা একটা করে কি টাইটেল ধরায় দেব পরে, তাহলে কি হবে, জিনিসটা একটু অ্যাট্রাকটিভ হবে এবং পড়তেও সুবিধা হবে, হ্যাঁ। কল টু অ্যাকশনস, CTS, হ্যাঁ, ইনক্লুডিং CTS টু গাইড ইউজার অ্যাকশনস অ্যান্ড ইমপ্রুভ এনগেজমেন্ট। কল টু অ্যাকশন তো আমরা জানি না, কল টু অ্যাকশন বাটন কয়েকটার নাম বলেন তো সবাই। সাব বলেন দুই একটা। স্যার রিড মোডটা হবে না? হ্যাঁ, এটাও হবে, এটাও তো কল টু অ্যাকশন বাটন। রিড মোর, তারপরে হবে যে লার্ন মোর, তাই না, এগুলিও কল টু অ্যাকশন বাটন। এটাতে লিংক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আরো বিস্তারিত জানতে পারবে, পড়তে পারবে। এটা বাই নাও, অ্যাড টু কার্ট, এগুলিও, হ্যাঁ। তারপরে চ্যাট উইথ আস, এটাও একটা কল টু অ্যাকশন বাটন। আবার কল আস, বুক নাও, হ্যাঁ, এগুলো কল টু অ্যাকশন বাটন। অন পেজ SEO র্যাঙ্কিং ফ্যাক্টরস, আমরা তো এটা মনে করেন যে 2-3টা পয়েন্ট দেখলাম, তাই না?
এর মধ্যে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেই পয়েন্টটা আমি এখন চিত্রসহ আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস। ওকে, এইখানে দেখেন কি কি আছে। আমরা যখন কন্টেন্ট অন পেজ এসইও করব, দেখেন অন পেজ এসইও এটার ভিতরে কত কিছু কাজ করতে হয়। দেখেন টাইটেল দিতে হয়, মেটা ডেসক্রিপশন দিতে হয়, হেডার ট্যাগ দিতে হয়, কন্টেন্ট, ইমেজেস। কন্টেন্ট বলতে ওই সম্পূর্ণগুলি বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, যে আমাদের ইমেজ, তারপর হচ্ছে ট্যাক্স, ইমেজ, ভিডিও, জিপ, সব ইন্টারনাল লিঙ্ক, আমার এক্সটার্নাল লিঙ্ক, এই সব দিতে হয়। সব দিয়ে তারপরে একটা কন্টেন্ট পাবলিশ করতে হয়। এখন আমরা তো খুব সহজে একটা কন্টেন্ট পাবলিশ করে ফেলাই, তৈরি করে ফেলাই, তাই না? কিন্তু এই যে রুলগুলি আছে এগুলো আমাদের মেনটেন করা লাগবে। এখানে দেওয়া আছে কি, অন পেজ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস আর এলিমেন্টস দ্যাট ক্যান বি অপটিমাইজড ডিরেক্টলি অন আ ওয়েব পেজ টু ইমপ্রুভ ইটস ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন results. These factors ensure that the content and structure of a web page align with search engine algorithms and user expectations. Here are the key on-page SEO ranking factors. এখন আমরা নিচে গেলে দেখতে পাবো আরো কি কি আছে। হ্যাঁ, মোটামুটি এটা ক্লিয়ার তো না? কন্টেন্ট কোয়ালিটি এটা আমরা জানি, হাই কোয়ালিটি, কিওয়ার্ড ইউজেস, ইউজার ইন্টেন্ট অ্যালাইনমেন্ট, কন্টেন্ট লেন্থ। দেখেন তো, এটা পড়েন তো, আলোচনা করা লাগবে কিনা দেখেন তো। High quality content. Content should be unique, informative, and valuable to the target audience. Keyword uses incorporate primary and secondary keywords naturally throughout the content without overstuffing. User intent alignment. Ensure the content match what users are searching for: informational, navigational, or transactional. Content length. Longer, in-depth content tends to rank better for competitive keywords provided it remains relevant and engaging. এখানে একটা বিষয় দেখেন, ইউজার ইন্টেন্ট অ্যালাইনমেন্ট। এখানে কি কি আছে? ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজেকশনাল। এগুলো তো আমরা জানি নাকি, আলোচনা করেছিলাম না এর আগে। ইনফরমেশনাল কিওয়ার্ড, হ্যাঁ, ইনফরমেশনাল সে চাচ্ছে কিনা ইনফরমেশন। আর নেভিগেশনাল, তাকে আমরা কোন দিকে কোন বিষয়ে পরবর্তীতে তাকে আমরা রেফার করব, নিয়ে যাব। ট্রানজেকশনাল তো বুঝি যে কেনাকাটা, কোনো কিছু পারচেস করা বোঝাবে, এরকম হইলে এটাকে বলবো হচ্ছে ট্রানজেকশনাল। হ্যাঁ, এখানে আর কোনো কিছু আলোচনা করা লাগবে? ক্লিয়ার তো না? টাইটেল ট্যাগসটা দেখেন আপনারা, ইউআরএল, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন। Keyword in title হ্যাঁ। includes the primary keyword used by the meaning of the title. পরে With the title tag within 50 to 60 characters to avoid confusion in search results. compelling titles. Compelling titles. Use action words and power phrases to encourage clicks. কিওয়ার্ড ইন টাইটেল, আমাদের টাইটেলে আমাদের কিওয়ার্ড থাকবে, এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, এবং আমাদের কিওয়ার্ডের লেন্থ কতটুকু হবে? টাইটেলের 50 থেকে 60টা ক্যারেক্টার, এর বেশি হলে কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, যেমন ওখানে দেওয়া আছে, এটা দেখা যাচ্ছে, এর পরে যদি আরো থাকতো ওটা ডট ডট চলে আসতো। হ্যাঁ, এর জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের টাইটেল যেন 50 থেকে 60টা ক্যারেক্টারের মধ্যে হয়, যাই লিখি না কেন। হ্যাঁ, compelling titles use action words and power phrases to encourage clicks. পাওয়ার ওয়ার্ড জানি না কি আমরা। তারপরে হচ্ছে আর কি আছে এখানে? অ্যাকশন ওয়ার্ডস এন্ড পাওয়ার ফ্রেজেস। ওই যে বিভিন্ন সময় দেখেন না যে ডিসকাউন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু পাওয়ার, তাই না? ডিসকাউন্ট দিলে তো দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, ডিসকাউন্ট, তারপরে অফার। হ্যাঁ, আমরা সবাই তো কেনার জন্য, নেওয়ার জন্য করে আগ্রহ হয়ে যায়। হ্যাঁ, এগুলি একটা পাওয়ার ওয়ার্ডের মধ্যে পড়ে। মেটা ডেসক্রিপশন, এই যে যারা আমরা বুঝতাম না তাদের জন্য আজকের এই ছবিটা দেখেন। টাইটেলের নিচে মেটা ডেসক্রিপশন। এখন দেখেন মেটা ডেসক্রিপশনের লেন্থ কতটুকু হয়? 150 থেকে 60 না? হ্যাঁ, কিন্তু ওদের এখানে হয়তোবা
এর বেশি দেওয়া ছিল, সেই কারণে সবটা আসে নাই, 2 লাইন আসার পরে ডট ডট চলে আসছে না। তো আমরা এটা অ্যাভয়েড করার জন্য যেটা করব 150 থেকে 160 এর মধ্যে রাখবো আমাদের মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, তাহলে সম্পূর্ণটা দেখা যাবে। আর বেশি হলে লাভ নাই, ওটা দেখা যাবে। কিন্তু আমরা চাইলে দিতে পারি, কিন্তু লেন্থ আমাদের হওয়া লাগবে 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে, হ্যাঁ। ইনক্লুড প্রাইমারি এন্ড রিলেটেড কিওয়ার্ডস ন্যাচারালি, আমাদের মেটা ডেসক্রিপশনে আমাদের যে কিওয়ার্ড থাকবে ওটা ইনক্লুড করার চেষ্টা করব। তারপরে আর কি করব, 150 থেকে 160টা ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ রাখবো। এরপরে কল টু অ্যাকশন, রাইট কম্পেলিং ডেসক্রিপশনস টু ইমপ্রুভ ক্লিক থ্রু রেটস, এমন ভাবে আমরা লিখবো যেন দেখে মানে ক্লিক করে আর কি, হ্যাঁ। হেডার ট্যাগস বলছিলাম যে একটু আগে না, এখন এটার একটা চিত্র দেখা দিলাম, এখানে দেখেন H1 হলো সবার বড় জানি নাকি, তারপরে H2 সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, H3 থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট, পরে ফিফথ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা মনে হয় 6টা ব্যবহার করি না, তাই না? H6 আমরা মনে হয় বেশি ব্যবহার করি, 1 2 3 4 পর্যন্ত মনে ব্যবহার করি। এর নিচের গুলি এর উপরে যে 5 6 যে এটা মনে করি না। এটাই হচ্ছে হেডিং ট্যাগসের হায়ারার্কি, হ্যাঁ, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এটা পিরামিডের মতো করে। এই যে হায়ারার্কি, ইউজ প্রপার হেডিং স্ট্রাকচার, H1 ফর দ্য মেইন টাইটেল, H2 ফর সাব হেডিংস এন্ড সো অন, বাকিগুলো পরে আস্তে আস্তে হয়ে যাবে। Keyword placement, include keywords in headings for better relevance. Readability, make content scannable by breaking it into sections with headers. এই যে একটু আগে মনে বলছিলাম না যে ছোট ছোট প্যারা করব আর উপর একটা সাব হেডিং দিয়ে দিব, একটু হালকা একটু বড় করে, যে বুঝতে সুবিধা হবে, ভালো লাগবে, হ্যাঁ, মনে থাকবে পরে। আর যদি একটানা সব লেখা থাকে ওটা কিন্তু ভালো লাগবে না, বোর হয়ে যাবে আমাদের রিডারগুলো। এখন এই যে ইউআরএল স্ট্রাকচার, আমরা কি এটা জানি না কি আলাদা আলাদা নাম থাকে আমাদের এই ইউআরএল এসইও বা ইউআরএল এর। প্রথমে যে HTTP এটা হচ্ছে প্রোটোকল, হ্যাঁ, www যেটা হলো সাবডোমেন, এখানে সাবডোমেন। রুট ডোমেইন হচ্ছে কি, যেটা হচ্ছে www এর পরে এবং টপ ডোমেইন যে তার মাঝখানে থাকে, হ্যাঁ, রুট ডোমেইন মেইন একদম। তারপরে হচ্ছে .com .net .org, এগুলি হচ্ছে কি টপ লেভেল ডোমেইন, হ্যাঁ। সাব ফোল্ডার মানে আমরা এটা কিন্তু একটা ফোল্ডারের একটা লিংক আর কি। এই যে সাব ফোল্ডার, এখানে /de, এটা হচ্ছে সাব ফোল্ডার, ওখানে একটা ফোল্ডার নাম আর কি, এটা ওটা অন্য নামেও থাকতে পারে, আমাদের অন্য হবে। ব্লগ, এটা হচ্ছে কি পেজ, মানে এই সাইটের এটা হলো একটা পেজ, হ্যাঁ, স্ল্যাশের পরে সবগুলোকে একসাথে পার করে, হ্যাঁ। তারপর হচ্ছে প্যারামিটার, এটা একটা পেজ নাকি অন্য কিছু, হ্যাঁ, ওটা এখানে ধরে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যে এটা একটা প্যারামিটার, হ্যাঁ, ইকুয়াল টু। এখানে কি বলছে, ডেসক্রিপটিভ ইউআরএলস, ইউজ শর্ট মিনিংফুল ইউআরএলস উইথ কিওয়ার্ডস, মিনিংফুল হওয়া লাগবে এবং আমাদের যে মেইন কিওয়ার্ড ওটাও আমাদের এই ইউআরএল এ থাকা লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কি ইউআরএল এসইও এর মধ্যে পড়বে, হ্যাঁ। এখন ইউআরএল এসইও যে আমরা করি এর মধ্যে কি কি নিয়ম ছিল বলেন তো? আমরা যখন একটা স্পেস বুঝাবো তখন আমরা কি ব্যবহার করব? আপার হাইফেন ইউজ করব, তাই না? লোয়ার হাইফেন ইউজ করা যাবে না। আবার স্পেস দিলেও লিংকটা আর কাজ করবে না, তাহলে ব্রোকেন হয়ে যাবে। স্যার ঠিক আছে নাকি? হ্যাঁ বলেন তো, আমরা এইমাত্র কি বলছি? স্যার আমাদেরকে আপার স্পেস ইউজ করতে বলছেন, যে লোয়ার স্পেস, আপার স্পেস, আপার স্পেস আছে নাকি? স্যার আপার স্পেস মানে ওই যে মাঝখানে যেটা হাইফেন আচ্ছা, ওটা আপার স্পেস, আপার হাইফেন, হ্যাঁ, মানে উপরের হাইফেন, আবার নিচেও তো একটা হাইফেন হয়, তাই না? নিচেরটা ইউজ করা যাবে না, আমরা আপার হাইফেনটা ইউজ করব। কথা ক্লিয়ার আছে না? হ্যাঁ, বুঝলাম না তো? Avoid dynamic parameters, use static URLs whenever possible. Readability, ensure URLs are easy for both users and search engines to
আন্ডারস্ট্যান্ড মানে এমনভাবে সুন্দর করে আমাদের লিখতে হবে, সাজাইতে হবে যেন মানুষ ওইটা দেখে পড়তে পারে এবং সার্চ ইঞ্জিনে দেখে পড়তে পারে নাকি। ইমেজ অপটিমাইজেশন এটা তো মনে বলছিলাম নাকি, আমরা ইমেজ অপটিমাইজেশন শিখে ফেলছি না অফ পেজে, দুটাতে করছি স্যার, অফ পেজ অন পেজ দুটাই হয়ে গেছে না। All text include descriptive all text with keywords to help search engines understand the image content. তখন কি বললো আমাদের মানে আমাদের ওই ইমেজটা কি রিলেটেড এটার জন্য সুন্দর করে আমরা বর্ণনা করে দেই। হ্যাঁ, তাহলে সার্চ ইঞ্জিনের জন্য সুবিধা হয়, মানুষের জন্য সুবিধা হয়, যখন সার্চ করে পাবে তারা দেখে পড়ে বুঝতে পারবে নাকি। ফাইল নেমস ইউজ ডেসক্রিপটিভ কিওয়ার্ড রিচ ফাইল নেমস ফর ইমেজেস। ফাইল নেমটাও আমাদের ওই কিওয়ার্ডটাই বসিয়ে দেবো আমরা, আমাদের যে মেন কিওয়ার্ড, আর যেন অবশ্যই রিলেভেন্ট হয়। হ্যাঁ, কম্প্রেশন অপটিমাইজ ইমেজের সাইজ টু ইমপ্রুভ পেজ লুক স্পিড উইদাউট কম্প্রোমাইজিং কোয়ালিটি। আমাদের কোয়ালিটিও ভালো থাকবে আবার সাইজটাও কম হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু হবে না, আমার কোয়ালিটি বাড়াইতে গিয়ে যদি সাইজ বড় হয়ে যায় তখন আবার এটা আমার পেজ স্পিড কমে যাবে, তাই না। এই কারণে যে আমার যেটা করতে হবে কোয়ালিটি মেনটেন করে সাইজটা কমিয়ে নেব। ইন্টারনাল লিঙ্কিং relevance link to related pages to provide additional value to users. মনে করেন আমরা এখন একটা বিউটি প্রোডাক্ট নিয়ে কথা বলছি, ওই প্রোডাক্ট রিলেটেডই আমাদের লিঙ্ক হওয়া লাগবে। আমরা যদি ওইখানে লিঙ্ক শেয়ার করি, এটা হইতে পারে যে এই প্রোডাক্ট কেনার জন্য বাই নাও, অর্ডার নাও হইতে পারে, বা রিড মোর হইতে পারে, যে এই সম্পর্কে জানার জন্য আরেকটা আমি লিঙ্ক দিচ্ছি, পেজের লিঙ্ক দিচ্ছি, ওইটা হইতে পারে। ওটা হবে কি ইন্টারনাল, যেহেতু ওই সাইটেরই একটা অন্য একটা পেজের লিঙ্ক হবে। হ্যাঁ, anchor text use descriptive and keyword rich anchor text for links. আমরা যে লিংকটা দিব ওই লিংকটা যে একটা টেক্সটের মধ্যে বসাবো, ওই টেক্সটটাও মিনিংফুল হওয়া লাগবে। এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে ওটাই আমাদের ওখানে লিখতে হবে নাকি। এখন আমি একটা লিখলাম, লিংক দিলাম আরেকটা, তাহলে বিষয়টা হয়ে যাবে কি, ওই যে কলা দিব বলে ডাইকা নিয়ে গেলাম, দিয়ে দড়াই দিলাম হাতে আম, তাই না। এরকম হয়ে গেল বিষয়টা, কথা দিয়ে কথা রাখলাম না, আজকে টাকা দিব বললাম কিন্তু আজকে না দিয়ে আর ঘুরালাম যে পরশু দেবো, অমুক দিন দেবো, তাই না। এরকম কথা দিয়ে কথা না রাখা ওগুলা। হ্যাঁ, ভালো ভালো পয়েন্ট ধরছেন আপনি। এখানে রেড সাইন কেন? আপনি মনে করেন একবারে মেন ওইখান থেকে ধরে এখানে নিয়ে আসছেন, একটা ক্যাটাগরি আপনি তৈরি করলেন, তাই না। এখন এখান থেকে ক্রস করে আপনি আবার আরেকটা জায়গায় চলে গেছেন, মানে ওইখান থেকে আইসা ওই মেনে চলে গেলেন, এটা করা যাবে না। আপনাকে এই জায়গাতেই থাকা লাগবে, এটা বোঝাচ্ছে। আর হচ্ছে আপনার ওই টপিকটা মিলতে হবে, এই বিষয়টা বোঝাচ্ছে। ক্লিয়ার নাকি? মানে টপিক যেন আলাদা না হয়। হ্যাঁ, হোম পেজ crawlability ensure all important pages are linked to and accessible by search engine crawlers. ওই বিষয়টা এখানে আসছে, আমাকে এমনভাবে লিঙ্কটা করতে হবে যেন একটা লিঙ্ক, একটা পেজে যখন ক্রলার থাকবে, ওই পেজে যখন আরেকটা লিঙ্ক পাবে, ওই লিঙ্কে আবার সে ঢুকে ক্রল করতে পারবে, আবার ওই পেজে যাওয়ার পর আরেকটা লিঙ্ক পাবে ওইখানে আবার সে ঢুকে যাবে, আবার ওটা ক্রল করে তার মাঝে নিয়ে নেবে। এর জন্য এটা বলছে ক্রলেবিলিটি, হ্যাঁ, যেটা ক্রলযোগ্য হয়। মোবাইল ফ্রেন্ডলিনেস, এটা তো আমরা টেস্ট করেছিলাম, আমরা পারি সবাই নাকি। কি দিয়ে করেছিলাম আমরা বলেন তো? লাইট হাউস না, গুগলের যে মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্টের একটা টুল ছিল, সাইট ছিল, ওটা রিটায়ার করে ফেলছে 2023 ডিসেম্বর মাসে। তো এখন ওরা ওইটা বাদ দিয়ে নতুন একটা অপশন নিয়ে আসছে, সেটা হচ্ছে লাইট হাউস। হ্যাঁ, লাইট হাউস এটা হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন, ওটা ব্যবহার করার মাধ্যমে আমরা মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট করতে পারি। টাচ ফ্রেন্ডলি এলিমেন্টস, buttons and links should be easy to tap on mobile devices. হ্যাঁ, এখন আমরা একটা সাইটে গেলাম, ধরেন ওইখানে বাটনগুলি যে দেওয়া আছে ওগুলি মানে একটাতে টাচ করলে আরটা হয়ে যাচ্ছে, মানে একটাতে ওইটাতে না লেগে অন্যটাই লেগে যাচ্ছে। এরকম হলে তো আর হবে না নাকি। এই বিষয়গুলি খেয়াল করা লাগবে। সব ডিভাইসের জন্য এরকমভাবে তৈরি করতে হবে যেন টাচ যেখানে আমি করবো ওখানে টাচটা লাগবে। হ্যাঁ, হিবিজিবি যেন না হয়। পেজ লোড স্পিড, অপটিমাইজ পুট
catching CDN uses, হ্যাঁ, মিনিফাই CSS জাভাস্ক্রিপ্ট এন্ড HTML। মিনিফাই জিনিসটা বুঝিত নাকি? হ্যাঁ, মিনিফাই ছোট করা। হ্যাঁ, আমরা যে কোড দিয়ে অনেক সময় সাইট ডেভেলপ করি, কোডগুলি অনেক হয়ে যায় না, এখন ওটাকে আমরা অপটিমাইজ করে ছোট বানাই দিতে পারি, মানে কম্প্রেস করি না অনেক সময় ফাইলগুলি, ওইটাও এরকম মানে কম্প্রেস করার অপশন থাকে, কম্প্রেস করে ছোট রাখার জন্য বলছে। কেচিং, enable browser caching to reduce load times। এটা কেন বলছে জানি না কি আমরা? হ্যাঁ, কেচিং জিনিসটা বুঝি না কি আমরা? একটা সাইটে আমরা ব্রাউজ করলাম, একটা তথ্য নিলাম, একটা কন্টেন্ট আমরা ওপেন করলাম, এই যে একটা ক্যাচ আমার এখানে একবার যেটা লুট হয়ে গেল, আমার এখানে মোটামুটি সে কিন্তু বসেই আছে, তাই না? আরেকবার যখন আমি ওটা খুঁজবো তখন সে খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এটা যদি আমার এখানে না থাকে, এখন আমি যদি তাকে বাইরে থেকে ডেকে নিয়ে আসি তাহলে সময় লাগবে না? মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার ঘরে কেউ একজন আছে, তাকে যদি আমি এখন একটা কিছু বলি তাহলে সে এখনই শুনবে, বা ডাকলে সে এখনই আমার কাছে আসবে। কিন্তু সে যদি বাইরে থাকে, তাকে যদি আমি ডেকে নিয়ে আসি, একবার কল করি, তাহলে তার আমার কাছে আসতে সময় লাগবে না বেশি? এইটা এর জন্য বলছে এই ক্যাশ যেটা বলে এটাকে এনেবল করে রাখার জন্য সাইটে, যেন আমার এখানে একটা তার মেমোরি থাকে, একটা কপি থাকে, যখন আমি একটু সার্চ করবো, ডাকবো, সাথে সাথে শুনবে, হ্যাঁ, আমাকে রেজাল্ট শো করবে, এর জন্য এটা এনেবল করতে বলছে। CDN use a content delivery network to serve content faster। এটা তো আমরা আলোচনা করেছিলাম মনে হয় নাকি? CDN মানে কি? হ্যাঁ, CDN কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, ওই যে বলে না যে আমাদের ক্যাশ সার্ভার পুড়ে গেছে, বা হচ্ছে যে আমাদের ক্যাশ সার্ভার বন্ধ, নষ্ট, বলে না? ক্যাশ সার্ভারটা মূলত এটা আপনার কন্টেন্টের একটা কপি। হ্যাঁ, আপনার একটা কন্টেন্ট আপনি এই দেশে মনে করেন ওটা হোস্ট করেন, বাইরের দেশে থেকেও আপনার ট্রাফিক হয়, মনে করেন US থেকে হয়। এখন ওই দেশে যদি আপনার একটা ক্যাশ সার্ভার থাকে, বা আপনার যদি একটা কপি থাকে আপনার কন্টেন্টের ওইখানে, তাহলে কি হবে? একটা CDN এর মাধ্যমে আপনি একটা ওইখানে কপি রাখলেন আপনার কন্টেন্টের, ওই দেশে যখন সার্চ করবে তখন ওই দেশের মানুষ ওই দেশের কপিটাই দেখতে পারবে, তাহলে একটু দ্রুত হয়ে যাবে। যদি আমার দেশ থেকে সে কল করে নিয়ে যায়, বা হচ্ছে যে সার্চ করে নিয়ে যায়, তাহলে সময় বেশি লাগবে। হ্যাঁ, এর জন্য আমরা যেটা করতে পারি, একটা CDN ইউজ করতে পারি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেন আমাদের তথ্যগুলি যে থাকবে, ডেটাগুলি থাকবে, এগুলির একটা কপি বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন কান্ট্রিতে থাকবে। ওই দেশের বা ওই রিজিয়নের মানুষ যখন সার্চ করবে তখন তাড়াতাড়ি এটা রেজাল্টটা শো করবে। হ্যাঁ, ডেটা কম খরচ হবে এবং দ্রুত রেজাল্ট পাবে। ইউজার এক্সপিরিয়েন্স, ওদিন বলছিলাম মনে হয় না, UX না UI, হ্যাঁ, ইউজার ইন্টারফেস, আরটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। দুটার মধ্যে মোটামুটি সেম বাট একটু আলাদা আছে না? ইউজার ইন্টারফেসটা হচ্ছে যে একজন ইউজার যখন আসবে ও কোথায় কি দেখবে, কি পাবে, কোন সাইটে কি থাকবে, এটা, হ্যাঁ, যে কোন দিকে লগ ইন বাটন থাকবে, সাইন আপ বাটন থাকবে, ক্যাটাগরি কোন দিকে থাকবে, মেনু বাটন কোন দিকে থাকবে, এটা। আবার এক্সপিরিয়েন্স হচ্ছে সে তার যে একটা অভিজ্ঞতা নাকি, সেটা ব্যবহার করছে, কোন দিকে কি আছে না আছে, তার নিজের একটা অভিজ্ঞতা, এটা। রিডেবিলিটি, ইউজ লেজিবল ফন্টস, প্রপার স্পেসিং অ্যান্ড আ ক্লিন ডিজাইন। আমরা যদি কখনো এগুলি ডিজাইন করি তাহলে লেখাগুলো অবশ্যই একদম কি হবে, রিডেবল হওয়া লাগবে নাকি? লেজিবল ফন্টস, প্রপার স্পেস। Engagement metrics, focus on reducing bounce rates and increasing dwell time. Engagement metrics, focus on reducing bounce rates and increasing dwell time. আমাদের ডিজাইন যদি ভালো হয়, ইউজার ফ্রেন্ডলি যদি হয় আমাদের সাইটটা, তাহলে কি হবে, এখানে মানুষ বেশি সময় দেবে, তথ্য যদি ভালো পায়, বেশি পড়বে, দেখবে, কনজিউম করবে আমাদের কন্টেন্টগুলি বেশি। Call to action, CTS, use CTS to guide user interactions and improve conversions. এখন ধরেন আমি একটা জিনিস বিক্রির জন্য দিলাম সাইটে, কিন্তু তাকে বাই নাও, অর্ডার নাও কোনো অপশন দিলাম না, কোনো বাটন দিলাম না, তাহলে সে তো আমার কাছ থেকে একটু নেওয়ারই কোনো অপশন পাচ্ছে না, কিনবেই না তাহলে, তাই না? কিন্তু আমি যদি অপশন দিয়ে রাখি,
সে অর্ডার করবে বা কিনবে, সার্ভিসটা নেবে, তাই না? সেজন্য কল টু অ্যাকশন বাটন ইউজ করা মাস্ট। স্ট্রাকচার ডেটা স্কিমা মার্কআপ, ওই যে স্কিমা মার্কআপ বলছিলাম না, জিনিসটা কি? এই যে স্কিমা মার্কআপ হচ্ছে এরকম হয়। হ্যাঁ, আপনি দেখেন এখানে বলছে ইনডোর গার্ডেন, ইনডোর গার্ডেন লিখে সার্চ করলো এতগুলি ফুলের গাছ, তাই না, চারা গাছ সবগুলি চলে আসছে। এখানে ওটার দাম কত, তারপর হচ্ছে রেটিং কত, ভিউ কত, এই সবগুলি তথ্য চলে আসছে না? দেখেন এই যে এই রেটিং চলে আসছে, হ্যাঁ, রিভিউ চলে আসছে, সব কিছু চলে আসছে। এই যে স্ট্রাকচার একটা ডাটা যে পেয়ে গেল, বা ওই যে স্নিপেটস যে পেয়ে গেল, এটাই হচ্ছে কি স্কিমা মার্কআপ নাকি? এটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে এটা হইল। এখন একটা ওয়েবসাইটও কিন্তু এরকম হইতে পারে। একটা ওয়েবসাইটের স্কিমা মার্কআপ যদি আপনি দেখতে যান তাহলে দেখবেন কি ওই মনে করেন facebook.com, এদিকে সাইন ইন বাটন থাকতেছে, নিচে দিয়ে আবার হচ্ছে লগ ইন বাটন থাকতেছে নাকি, পরে আরো অন্যান্য অপশনগুলি আসতেছে। ওটা হচ্ছে ওয়েবসাইটের জন্য স্কিমা মার্কআপ। আর এটা যেমন একটা প্রোডাক্টের একটা স্কিমা মার্কআপ, তাই না? Rich snippets use schema markup to help search engines display enhanced results such as star ratings, product prices or facts. Facts জিনিসটা বুঝিত নাকি? Frequently asked questions, হ্যাঁ, যে প্রশ্নগুলি মানে প্রায়ই জিজ্ঞাসাবাদ করতেই থাকে মানুষ, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলা। যেমন একটা যদি কেউ প্রোডাক্ট বিক্রি করে, জিজ্ঞাসা করবে যে এটা কিসের তৈরি, বা এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটার উপকারিতা কি, বলে না? এরকম এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সবাই করবে। একটা জিনিস সম্পর্কে যে না জানে, ওই সার্ভিস সম্পর্কে, সেটা জিজ্ঞাসা করবে। এগুলি হয়ে যাবে ফ্রিকোয়েন্টলি। আবার বলবে যে যদি ফল না পাই তাহলে কি আমি এটা মানে রিটার্ন করতে পারবো কিনা, আমি কি আমার টাকা ফেরত পাবো কিনা, তাই না? এই ধরনের প্রশ্ন। রিলেভেন্স এনশিওর দ্য স্ট্রাকচার ডেটা অ্যালাইন্স উইথ দ্য পেজ কন্টেন্ট। এটা তো জানি না কি রিলেভেন্সি। হ্যাঁ, রিলেভেন্ট হওয়া লাগবে আমার যে ডেটা বা হচ্ছে আমার যে পেজ কন্টেন্ট, তার সাথে যেন এটা রিলেভেন্ট হয়। হ্যাঁ, ইরিলেভেন্ট হলে কিন্তু হবে না। আউটবাউন্ড লিঙ্কস, এটা বুঝি নাকি? এটা হচ্ছে ইনবাউন্ড আর এটা হচ্ছে আউটবাউন্ড। হ্যাঁ, এক্সটার্নাল যেটাকে আমরা বলি আর কি। ক্রেডিটেবিলিটি, লিঙ্ক টু হাই অথরিটি রিলেভেন্ট এক্সটার্নাল সাইটস টু প্রোভাইড এডিশনাল ভ্যালু। একটা হাই অথরিটি ওয়ালা একটা সাইটের লিঙ্ক দিয়ে দিলাম কোন একটা পেজ বা কন্টেন্টের, যেটা আমার যে কন্টেন্ট এটার সাথে যায়, রিলেভেন্ট। হ্যাঁ, এটা বলছে যেন একটা মানে এডিশনাল একটা ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, নো ওভার ইউজ, অ্যাভয়েড এক্সেসিভ আউটবাউন্ড লিঙ্কস টু মেইনটেইন ফোকাস অন ইউর কন্টেন্ট। মানে আমি আউটবাউন্ড দিব ঠিক আছে, যার সাথে আমার হচ্ছে কোলাবোরেশন হবে, কন্টেন্টের মিল হবে, তাই না? এরকম কাজ আমি করবো, কিন্তু এত বেশিও করব না যে অতিরিক্ত হয়ে যাবে, এত করা যাবে না। হ্যাঁ, একটা কন্টেন্টে বা একটা পেজে একবার একটা দিতে পারি, এর বেশি। হ্যাঁ, একটা ইন্টারনাল দেব, একটা হলো এক্সটার্নাল দেব, দুইটা হয়ে গেল, দুইটার বেশি না। কিওয়ার্ড প্লেসমেন্ট, first 100 words, include the primary keyword within the first 100 words of the content. মানে কি বুঝলাম আমরা? এটা প্রথম আমাদের কন্টেন্টের প্রথম 100 কিওয়ার্ডের ভিতরেই আমাদের মেইন কিওয়ার্ডটা বসায় দেওয়ার চেষ্টা করা লাগবে। হ্যাঁ, প্রথম 100টা ওয়ার্ডের মধ্যে কন্টেন্টের একটা বিষয়ে আমরা আলোচনা করছি, লিখছি, তার প্রথম 100 ওয়ার্ডের মধ্যেই আমাদের কিওয়ার্ডটা ঢুকায় দেওয়া লাগবে। হ্যাঁ, প্যাচ মেরে। ন্যাচারাল ফ্লো, ডিস্ট্রিবিউট কিওয়ার্ডস ইভেনলি অ্যান্ড ন্যাচারালি থ্রু আউট দ্য পেজ। এবং আমাদের কিওয়ার্ডটা পুরো পেজের মধ্যে বলছিলাম না আমরা যে 1 থেকে 2 বার ইউজ করব। হ্যাঁ, এখানে এটাই বলছে যে ডিস্ট্রিবিউট কিওয়ার্ডস ইভেনলি অ্যান্ড ন্যাচারালি থ্রু আউট দ্য পেজ। হ্যাঁ, ইভেনলিও দিতে পারি, আবার ন্যাচারালি, যে ওই একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আলোচনা করার মধ্যেই ওই কথাটা চলে আসছে, বসায় দিলাম। হ্যাঁ, অথবা ওই কথাটা আমি এমনি বসায় দিয়ে বাকিটা আস্তে আস্তে আলোচনা করলাম, মানে দুইভাবে দেওয়া যায়। হ্যাঁ, সোশ্যাল শেয়ারিং ইন্টিগ্রেশন,
share buttons, add social media sharing buttons to encourage content distribution. এখন আমরা বিভিন্ন সাইটে যখন ভিজিট করি তখন দেখি না যে শেয়ার অন ফেসবুক, শেয়ার অন হোয়াটসঅ্যাপ এরকম বাটনগুলি থাকে না, শেয়ার অন ব্লগ, শেয়ার অন ভাইবার, টুইটার এরকম থাকে না। এই ধরনের বাটনগুলি যখন থাকে তখন আমরা কি মানে হ্যাঁ শেয়ার দেবো খুব সহজে, যদি দিতে চাই হ্যাঁ দিতে পারবো। আর যদি অপশন না থাকে ওই লিঙ্ক কপি করে আমাদের প্রোফাইলগুলিতে গিয়ে শেয়ার দেবো, এটা খুব মানে কষ্ট হয়ে যায়, তাই না? এর জন্য যদি আমরা আমাদের কন্টেন্টের নিচে বা আমাদের সাইটে ইন্টিগ্রেট করে দিই সোশ্যাল শেয়ার একটা বাটন, তাহলে আমাদের একটা ব্যাকলিঙ্ক বা হচ্ছে যে শেয়ার আসার সম্ভাবনা থাকে। ওপেন গ্রাফ টেক্সট অপটিমাইজ ফর বেটার অ্যাপিয়ারেন্স when shared on social platforms. গ্রাফ জিনিসটা বুঝি তো নাকি? গ্রাফ একটা চিত্র আর কি, হ্যাঁ আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে চিত্রটা দেখতে কিরকম হবে ওই পোস্টের, এটাও আমরা আগে থেকে সিলেক্ট করে দিতে পারি, আগে থেকে আমরা তৈরি করে রাখতে পারি। আর না হলে ওই পোস্টের মধ্যে যা থাকবে ওটা তো শো করবেই লিঙ্ক শেয়ার করলে। By optimizing these factors, you can improve your website's visibility, drive more organic traffic, and enhance user satisfaction. আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি বা অপটিমাইজ করতে পারি তাহলে আমরা অর্গানিক ট্রাফিক পেতে পারি, ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়বে এবং আমাদের যে ইউজার বা ট্রাফিক থাকবে তাদেরও একটা সন্তুষ্টি অর্জন করতে পারবো নাকি, এতে করে সে আবার আমাদের কাছে আসবে, আমাদের সাইটে ভিজিট করবে, তাই না? এখন রিক্যাপ যদি করি তাহলে আমরা অ্যাপ্লাই অন পেজ এসইও টেকনিক্সের যেই প্রথম একটা পয়েন্ট যেটা আমরা কভার করলাম সেটা হচ্ছে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস, হ্যাঁ তাই না? আর বাকিগুলি তো আমাদের চলে আসছে, আমরা বারবার কভার করলাম, কিন্তু এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস এটা হচ্ছে আমাদের এই ইউনিটের এই 1 নাম্বার যেটা আছে এইটার মেইন টপিক, হ্যাঁ আলোচনার মেইন টপিক হচ্ছে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ না, এটার জন্য ওটা নির্ভর করবে না, নির্ভর করবে হচ্ছে রিজিয়ন বা কান্ট্রি, এছাড়া আর হ্যাঁ ট্রাফিক কোন জায়গা থেকে আসছে, মানে কোন দেশ থেকে আসছে, কোন শহর থেকে, ওটার উপর নির্ভর করবে। কিন্তু এই ট্রাফিকটা ফেসবুক থেকে আসছে নাকি এমনি সার্চ করে পেয়ে আসছে এটার উপর নির্ভর করবে না, এটা কোনো ব্যাপার না। আর কোনো প্রশ্ন? এখন জিলান খান প্রশ্ন করবে, বলেন কি প্রশ্ন? আমাদের টপিকে থাকে রাত তো আমরা খাই প্রতিদিন, তাই না? এখন আমাদের টপিকের মধ্য থেকে একটা প্রশ্ন করেন। হ্যাঁ নাই না, অল ক্লিয়ার? হ্যাঁ অল ক্লিয়ার, শ্যাম্পু, হ্যাঁ বুঝতে পারছি। এখন কি আমি প্রশ্ন করব তাহলে? হ্যাঁ স্কিমা মার্কআপটা কি বলেন তো? একটা ওয়েবসাইটে যত অপশন থাকে সবগুলি আলাদা আলাদা একটা স্ট্রাকচার, অথবা হচ্ছে কোনো একটা সার্ভিস বা প্রোডাক্টের একদম একটা ওভারভিউ, বুকিং, হ্যাঁ কত রেটিং আসছে, কত ভিউ আসছে, কত সেল হইলো, বা হচ্ছে যে স্টার মার্ক কয়টা, রেটিং যেটাকে আমরা বলি, হ্যাঁ সব কিছুর একটা ওভারঅল একটা ভিউ পাওয়া যায়, যেটা হ্যাঁ ওটা হচ্ছে কি স্কিমা মার্কআপ। হ্যাঁ তাহলে প্রশ্ন নাই। এখন আপনাদের বাড়ির কাজ হচ্ছে নোটগুলি চেক করবেন আর গুগল ইউটিউব করবেন নাকি? থ্যাংক ইউ। আপনারা এখন হচ্ছে কি করবেন বলেন তো? এখন হচ্ছে এমসিকিউ গুলো ছিল না কালকে, ওইটা আপনাদের একটু পড়তে হবে, কারেকশন করতে হবে। আর আরেকটা হচ্ছে আমরা একটা কন্টেন্ট জেনারেট করব, সবাই যে যার মতো করে যে কোনো একটা বিষয়ের উপর কন্টেন্ট জেনারেট করব। মেইন যে কিওয়ার্ড থাকবে ওইটা এই যে আমরা আলোচনা করলাম এই অনুযায়ী তৈরি করব। আমাদের কিওয়ার্ড প্রথমে টাইটেলে থাকবে, আবার ওটা প্রথম আমাদের কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে একবার আমরা দেওয়ার চেষ্টা করব, এরপরে নিচে আরেকবার দেওয়ার চেষ্টা করব, মেটা ডেসক্রিপশনে একবার দেওয়ার চেষ্টা করব। এইভাবে সবাই একটা কন্টেন্ট জেনারেট করে। স্যার বলেন।
স্যার এগুলো তো এই কি বলতে টুলস ইউজ করে না ওখানে দেওয়াই থাকে। হ্যাঁ দেওয়া থাকে, বাট এটা আপনি এখন টুলস ইউজ করতে পারেন, কিন্তু আপনার নিজেরও এখানে কাজ থাকতে হবে, আপনিও নিজেও কাজ করবেন। আমি আজকে মেকানিজম চেক করে দেখাবো, এআই চেক করে দেখাবো, ঠিক আছে? আগে আপনারা কন্টেন্ট জেনারেট করেন, জেনারেট করে আমাকে পাঠান, ঠিক আছে? তারপরে আমি চেক করে দেখবো কে কি দিয়ে কি করছেন না করছেন, নাকি? হ্যাঁ পাঠান। তাহলে আপাতত এটা আমি লেকচারটা বন্ধ করে দিচ্ছি, এখন আপনারা হচ্ছে কাজ করেন। হ্যাঁ ওকে, কন্টেন্ট জেনারেট করেন। হ্যাঁ আর পাওয়ার হ্যাঁ